আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আর ক্লাসটা হচ্ছে সবাই শেয়ার করে দাও। তোমরা যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করবা তাদেরকে হচ্ছে আমরা লেকচার শিটটা প্রোভাইড করব। সবাই ক্লাসটা শেয়ার করে ডান লিখো যে ক্লাস শেয়ার হয়েছে। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। ওই গ্রুপটাতে দিছেন ভাই? আচ্ছা 2টা মিনিট ওয়েট করি, তোমরা হচ্ছে জয়েন হয়ে নাও। কমেন্ট দিয়ে গেছেন ভাই একটা কমেন্ট। আচ্ছা ঠিক আছে। আজকে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রি পার্ট পড়বো, অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1 পড়বো। আমরা অর্গানিক কেমিস্ট্রিটা 3-4টা ক্লাসে শেষ করব। তো এমসিকিউর পাশাপাশি সিকিউ যে টাইপগুলো হয় সেগুলো দেখানোরও ট্রাই করব ক্লাসে, কেমন? মানে প্রথমে হচ্ছে আমাদের এমসিকিউ বেসড ক্লাস হবে, ওই এমসিকিউর পাশাপাশি ওই এমসিকিউ থেকে যদি কোনো সিকিউ হইতে পারে ওই সিকিউ গুলো দেখাবো। তাছাড়া হচ্ছে ডেডিকেটেডলি আবার সিকিউ ক্লাসও আসবে। তোমরা হচ্ছে যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নাই, তোমরা হচ্ছে সকলে হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দাও আর ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, শেয়ার দিয়ে একটু কাইন্ডলি ডান কমেন্ট করো যে তোমাদের ক্লাসটা শেয়ার হয়েছে। যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করবা তাদেরকে হচ্ছে আমরা ক্লাসের পিডিএফটা প্রোভাইড করব, কেমন? আশা করি আমার কথা শোনা যাচ্ছে প্রপারলি। মোহনা মানবিকের শিক্ষার্থী কেমিস্ট্রি ক্লাস করতে আসছে, আচ্ছা করো, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার দরকার নেই, হ্যাঁ, তুমি যদি না চাও করতে তুমি চলে যেতে পারো। আর যদি ফ্রি টাইম থাকে বসে বসে দেখতে পারো কেমিস্ট্রিতে কি কি পড়ানো হয়, এসব জিনিস দেখতে পারো। তবে মজার বিষয় কি, তুমি যে ক্লাসে আসছো সেটা হচ্ছে সো কল্ড সবার ভয়ের সাবজেক্ট অর্গানিক কেমিস্ট্রি, হ্যাঁ, জৈব রসায়ন। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে জয়েন হয়ে গেছে, আমি হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি। যারা যারা এখনো তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, হ্যাঁ, আর হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমরা হচ্ছে তোমাদেরকে ক্লাসের যেই পিডিএফটা সেটা প্রোভাইড করে দিব। আমাদের গ্রুপে যারা যারা আছো, সেকেন্ড টাইম গ্রুপে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আর্টসের কোনো গ্রুপ? আচ্ছা, তোমাদের আর্টসের কোনো গ্রুপ নিয়ে কথা হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সকলে হচ্ছে মোটামুটি জয়েন হয়ে গেছো। আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিই, কেমন? আস্তে আস্তে তোমরা হচ্ছে শেয়ার দিয়ে দাও ক্লাসটাকে আর বন্ধুদেরকে মেনশন দিতে থাকো। আমরা একটা কোশ্চেনে আপাতত কথাবার্তা বলি। চলো, প্রথম প্রশ্ন যেটা আসছে, এই প্রশ্নটা হচ্ছে একটা হট টপিক, যেখান থেকে প্রশ্ন হয়। শুধু প্রশ্ন হয় যেমন না, এই টপিকটা যদি তুমি না জানো তাহলে হচ্ছে তুমি কি পারবা না, সিকিউ পারবা না। কোন সিকিউ পারবা না? তোমার মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ, যেটা হচ্ছে এইচএসসির জন্য একটা মানে হট টপিক বলা যেতে পারে সিকিউর জন্য, তাই না? মার্কোনিকভ এবং এন্টি মার্কোনিকভ। ওই এন্টি মার্কোনিকভ মার্কোনিকভ জানতে হলে তোমাকে এই মানে এই এমসিকিউটা পারতে হবে। এই এমসিকিউর বেসড হচ্ছে ওই দুটা সিকিউ হয়ে থাকে, তাই না? তাহলে এই কোশ্চেনের আনসারটা তোমরা একটু সবাই ঝটপট করো দেখি, কে কে পারো এটা আনসার করতে। তাহলে কি বলছে বলো তো, নিচের কোন কার্বন, একটা হয় হেটেরোলাইটিক ডিভিশন, হোমোলাইটিক মানে কি সুষম বিভাজন, সুষম বিভাজন। আরেকটা কি হয় বলতো,
অসম বিভাজন বা বিষম বিভাজন, তাই তো? এই জিনিসটা আমরা জেনে আসছি ছোটবেলায়। একটা হচ্ছে সুষম, একটা হচ্ছে অসম। এই সুষম বিভাজন মানে কি? সমান সমান ভাগ হয়ে যাওয়া। মানে কি বলতো? সমান সমান ভাগ হয়ে যাওয়া। সুষম বিভাজন মানে কি? সমান সমান ভাগ হয়ে যাওয়া। যেমন ধরো, আমি যদি ধরো এরকম লিখি CH3 বন্ড CH3, তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো তো, এখানে একটা বন্ধন ইলেকট্রন আছে না একজোট। তাহলে সুষম বিভাজন মানে কি? সমান ভাগ, মানে অর ইলেকট্রন ও নিয়ে যাবে, অর ইলেকট্রন ও নিয়ে যাবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলতো? দুইটা CH3, এই যে রেডিকেল তৈরি হলো, ফ্রি রেডিকেল। তাহলে সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়? আমার ফ্রি রেডিকেল বা মুক্তমূলক তৈরি হয়। বুঝা গেল? এবার যদি আমি বিষম বিভাজনে আসি বা অসম বিভাজনে আসি, সেখান থেকে আমরা কি পাইতে পারি? একটা হইতে পারি, যেমন ধরো এরকম যদি হয়, ধরো আর আছে হেলুজেন গ্রুপের সাথে, তাহলে হেলুজেন গ্রুপের মধ্যে হেলুজেন কি? অধিক তড়িৎ ঋণাত্মক। তাহলে এই বন্ধনের ইলেকট্রন কার দিকে সরে যাবে? হেলুজেনের দিকে। দেন হেলুজেন হয়ে যাবে ডেল নেগেটিভ, আর কার্বন হয়ে মানে আর হয়ে যাবে ডেল পজিটিভ। মানে কি? আর পজিটিভ বা কার্বন পজিটিভ। তাহলে আমরা এখান থেকে কি পাইতে পারি? একটা কার্বন পজিটিভ পাইতে পারি। সেটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন বা কার্বনায়ন। বুঝা গেল? আবার যদি এরকম হয়, ধরো কার্বন বা আর আছে কার সাথে? ধাতুর সাথে আছে, যেমন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে এই আর হয়ে যাবে নেগেটিভ, আর এই পার্টটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এখান থেকে আমি কি পাবো? আর বা কার্বন নেগেটিভ পাবো। এটাকে বলা হয় কার্বানায়ন। বুঝা গেল? বন্ধন বিভাজনের একটা পাই হচ্ছে সুষম বিভাজন, যেখান থেকে আমরা পাই ফ্রি রেডিকেল। আর বন্ধন বিভাজনের আরেকটা হচ্ছে অসম বিভাজন, যেখান থেকে আমরা কি পাবো? কার্বো ক্যাটায়ন পাবো এবং হচ্ছে কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন পাবো। তাহলে এটা কি কি বলা হয় বলতো? কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন। বুঝা গেল? আর এখান থেকে কি পাবো? কার্বানায়ন, কার্বানায়ন। এইটুকু আশা করি বোঝা গেল। এখন কথা হচ্ছে, এই যে ফ্রি রেডিকেল তৈরি হলো, ফ্রি রেডিকেল মানে কি? তার ইলেকট্রনের ঘাটতি আছে। কি বললাম? তার ইলেকট্রনের ঘাটতি আছে। নরমাল দুইটা থাকবে সে স্টেবল, এখন একটা আছে মানে তার আরেকটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? এখন সে চাবে কি? ইলেকট্রন আরেকটা নিয়ে সে স্টেবল হওয়ার জন্য। সেই ক্ষেত্রে ইলেকট্রনের যদি ঘাটতি থাকে, এই যে কার্বো ক্যাটায়ন, এটাকে যদি আমি তিনটা কার্বো ক্যাটায়ন আঁকাইতে চাই 1 ডিগ্রি, ধরো এই একটা কার্বো ক্যাটায়ন যার সাথে হচ্ছে আমার একটা আর যুক্ত আছে আর বাকি দুইটা এইচ যুক্ত আছে, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। আমি যদি আরেকটা কার্বো, সরি আমি তো ফ্রি রেডিকেল লিখতে চাচ্ছি, তাই না? ধরো এটা হচ্ছে আমার 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, ধরো আমি আরেকটা ফ্রি রেডিকেল লিখলাম, এটার সাথে ধরো দুইটা আর যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আর এটার মধ্যে ধরো তিনটা আর যুক্ত আছে, এটাকে বলা হয়েছে আমার 3 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন আর কি? আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তোমাদের কি অ্যালকাইল গ্রুপের কথা মনে আছে? অ্যালকাইল গ্রুপকে কি বলা হইতো বলো তো? ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। যেমন ধরো অ্যালকাইল গ্রুপ কি? মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাকে কি বলা হয় বলো তো? মিথাইল গ্রুপ অথবা অ্যালকাইল গ্রুপ। মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তাকে অ্যালকাইল গ্রুপ বলা হয়। তাহলে মিথাইল, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ। এখন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কে কার্বন, তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রন কার দিকে সরে আসবে? কার্বনের দিকে। এটারটাও কার্বনের দিকে সরে আসবে, এটারটাও কার্বনের দিকে সরে আসবে। আলটিমেটলি অ্যালকাইল গ্রুপের এই কার্বনের সারফেসে কি ইলেকট্রন ডেনসিটি অনেক বেড়ে যাবে, তখন সে যে কোনো যৌগের সাথে বন্ধন গঠন করতে যাবে সে ইলেকট্রন দিতে পারবে। দ্যাটস ওয়াই অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়? ইলেকট্রন দাতা গ্রুপ। কি বলা হয়? ইলেকট্রন দাতা গ্রুপ বলা হয়, ইলেকট্রন দাতা গ্রুপ বলা হয় অ্যালকাইল গ্রুপকে। দেখো তো তাহলে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে এই কার্বনের, এখানে একটা ইলেকট্রন দাতা গ্রুপ আছে, এখানে দুইটা ইলেকট্রন দাতা গ্রুপ আছে, এখানে তিনটা ইলেকট্রন দাতা গ্রুপ আছে। তাহলে সবচেয়ে ভালো ইলেকট্রন কই থেকে পাবে? এটা পাবে। তাহলে তার ঘাটতি কি সবার আগে পূরণ হয়ে যাবে। তাহলে স্টেবিলিটি যদি দেখি, স্টেবিলিটি, তাহলে ফ্রি রেডিকেল বা মুক্তমূলকের স্টেবিলিটি দেখে সবার আগে স্টেবল কে হয়ে যাবে বলতো? সবার আগে স্টেবল হয়ে যাবে 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। এটা হচ্ছে মুক্তমূলকের বা ফ্রি রেডিকেল স্টেবিলিটি। আর অন্যদিকে যদি রিঅ্যাক্টিভিটি দেখি, তাহলে স্টেবিলিটি কি বলতো? স্টেবিলিটি হচ্ছে 3, 2 আর হচ্ছে 1। এখন যদি আমি রিঅ্যাক্টিভিটি দেখি, রিঅ্যাক্টিভিটি দেখি তার উল্টা হবে, 1 ডিগ্রি রিঅ্যাক্টিভ সবচেয়ে, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, স্টেবিলিটি আর রিঅ্যাক্টিভিটি। এখান থেকেও তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই গেল আমার কি? মুক্তমূলক বা ফ্রি রেডিকেল। এখন যদি আমরা এই যে কার্বো ক্যাটায়ন এবং কার্বানায়নে আসি, কার্বো ক্যাটায়ন মানে কি? পজিটিভ চার্জ, তারও ঘাটতি আছে, তাহলে তারও স্টেবিলিটি কি হবে?
স্টেবিলিটি মুক্তমূলকের মতো হবে, 3 ডিগ্রি হবে সবচেয়ে বেশি স্টেবল, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি কি হবে? রিঅ্যাক্টিভিটি হবে তোমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। বোঝা গেল? আর কার্বন আয়ন তার উল্টা হবে, একই ব্যাখ্যা, আমি সেটা না দেখাচ্ছি। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে স্টেবিলিটি কি হবে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি কি হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আশা করি এই বন্ধন বিভাজন রিলেটেড জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। কি লিখছো তোমরা? এই কথাবার্তা বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। কি লিখছে? আচ্ছা, ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে। আচ্ছা, এইটুকু কথা বুঝতে পারছো সবাই? একটু জানাও তো, জি ভাই এইটুকু বুঝতে পারছি। একটা কি শিখলাম বলো তো? একটা শিখলাম হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি রিঅ্যাক্টিভিটি, আরেকটা কি শিখলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি রিঅ্যাক্টিভিটি, আরেকটা কি শিখলাম কার্বন আয়নের স্টেবিলিটি রিঅ্যাক্টিভিটি। এই স্লাইডটা থেকে একটা এমসিকিউ তুমি এইচএসসি বলো, কলেজের পরীক্ষায় বলো, এডমিশন বলো, সব জায়গায় পেয়ে যাবা, একদম সব জায়গায় পেয়ে যাবা। বুঝা গেল? এখন আমরা কোশ্চেনে যদি যাই, দেখো নিচের কোন কার্বোক্যাটায়ন মানে কি বলতো? কার্বন পজিটিভ মানে সি প্লাসের কথা জিজ্ঞাসা, কোনটা হচ্ছে বেশি স্থিতিশীল মানে কোনটা বেশি স্টেবল, কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি পড়ছি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি পড়ছি মনে আছে? স্টেবিলিটি ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কারণ কি বলতো? কার্বোক্যাটায়নের মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, এখানে 3টা অ্যালকাইল গ্রুপ থেকে ইলেকট্রন পাচ্ছে, সো তার এই ঘাটতি তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তাহলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কে আছে বলতো? এই যে হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে প্লাস আসা দরকার ছিল। তো এটা স্ট্রাকচারটা কি? হচ্ছে কার্বন, তার সাথে 3টা CH3 যুক্ত আছে, 3টা CH3 যুক্ত আছে। এখন যদি কেউ বলো ভাই এটা 3 ডিগ্রি কিভাবে, সেটা ভুলে গেছো, ডিগ্রি কিভাবে জানতাম বলতো? ফাংশনাল গ্রুপ সরাসরি যে কার্বনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, এটা একটু ডিগ্রিটা একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ। DEGR ডিগ্রি। হোয়াট ইজ ডিগ্রি? এটা একটু লক্ষ্য করো, হ্যাঁ। এটা কি হবে? ডিগ্রি হচ্ছে ফাংশনাল অংশ, ফাংশনাল অংশ বা কার্বন বা ফাংশনাল গ্রুপ বলি। আচ্ছা, ফাংশনাল অংশ বললে ভালো হবে, হ্যাঁ। অংশ যে কার্বনের সাথে যুক্ত থাকবে, যে কার্বনের সাথে যুক্ত, তার সাথে সরাসরি যুক্ত কার্বন অথবা আর সংখ্যা, এটাই তার কি? ডিগ্রি। দেখো এটা হচ্ছে এখানে ফাংশনাল অংশ, কে বলতো? এখানে ফাংশনাল অংশ হচ্ছে আমার এই ক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন যে কার্বনের সাথে যুক্ত, তার সাথে সরাসরি কয়টা যুক্ত আছে বলতো? এই একটা, এই একটা, এই একটা, 3টা আর অথবা কার্বন যুক্ত আছে, সো এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে উত্তর হবে কি আমার? উত্তর হবে আমার ডি। উত্তর হবে আমার ডি। আশা করি বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছো। এটাকে পারবা এরকম প্রশ্ন আসলে? এখন আমি তোমাকে কার্বোক্যাটায়ন দিয়ে শিখাইছি, পরীক্ষার প্রশ্ন আসতে পারে ফ্রি রেডিকেল দিয়ে, পরীক্ষার প্রশ্ন আসতে পারে কার্বো অ্যানায়ন দিয়ে। পারা যাবে? ওগুলা পারা যাবে কি জানাও তো একটু, যে ওগুলা পারবা কিনা। যারা যারা ক্লাসটা এখনো শেয়ার দেন নাই, সবাই একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিয়ে দেন। শেয়ার দিলে আমরা হচ্ছে আপনাদেরকে ক্লাসের পিডিএফটা প্রোভাইড করে দিব, কেমন? শেয়ার দিয়ে একটু কাইন্ডলি ডান লিখেন যে জি ভাই ক্লাসটা শেয়ার দিয়েছি। আপনারা যদি শেয়ার দেন, আমরা হচ্ছে ক্লাসটা নিতে অনেক খুশি, মানে কি বলে, আনন্দ পাই, এবং হচ্ছে ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যায়। তারপরে একবার শেয়ার দেন, আপনাদের ফ্রেন্ডরা দেখলো, তাছাড়া তো অন্য কোনো কিছু না, একবার শেয়ার দিয়ে দেন, আশা করি ভালো হবে। তাহলে এইটুকু আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা একটা সাইড নোট আকারে মনে রাখতে পারেন, এটাকে আপনারা একটা সাইড নোট আকারে মনে রাখতে পারেন। কোনটাকে? এই যে এই অংশটাকে, হোয়াট ইজ ডিগ্রি। বুঝতে পারলেন? একটা সাইড নোট আকারে মনে রাখতে পারেন। গেলে এই কোশ্চেন, পরবর্তীতে আমরা অন্য প্রশ্নে যাই। এটা আশা করি ক্লিয়ার। পরে দেখেন, এটার আনসার করেন। যদি ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তাপ দেওয়া হয়, তবে নিচের কোনটি উৎপন্ন হয়? তবে নিচের কোনটি উৎপন্ন হয়? বাকিদের গুলে ব্যথা নাকি উত্তর বলছে না কেন? আচ্ছা, আমগুলে ব্যথা না, তারা হচ্ছে উত্তর দিতে চাচ্ছেন, হয়তো বুঝতেছে না। যদি না বুঝেন ভাইয়ারা বলবেন, আমি বোঝানোর ট্রাই করবো। তাহলে এটার একটু উত্তর করেন। কি বললাম বলেন তো? প্রশ্ন হচ্ছে ইথাইল বেনজিন মানে
ইথাইল বেনজিনকে যদি আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে উত্তপ্ত করেন বা তাপ দেন তাহলে কি হবে? এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে কি জারক হিসেবে ইউজ হচ্ছে, তাহলে মোট কথা হচ্ছে ইথাইল বেনজিনকে যদি আমরা জারিত করি তাহলে কি উৎপন্ন হবে। তাহলে একটা সিকোয়েন্স আমাদের মনে রাখতে হবে। এই সিকোয়েন্সটা আমি লাস্ট ক্লাসে হয়তো মনে হয় দেখাইছিলাম, একটু মনে রাখেন এই সিকোয়েন্সটা। যে কোনো একটা হাইড্রোকার্বন, যে কোনো একটা হাইড্রোকার্বন হইতে পারে, এটাকে যদি আপনারা জারণ করেন, কি করেন? জারণ করেন, তাহলে কি হবে জানেন? জারণ করেন জাইমান অক্সিজেন দিয়ে, তখন এটা অ্যালকোহলে কনভার্ট হবে। কিসে? অ্যালকোহলে কনভার্ট হবে। এই অ্যালকোহলকে যদি আপনারা ফার্দার জারণ করেন বা আবার জারণ করেন তাহলে কি হবে জানেন? তাহলে এটা অ্যালডিহাইড সিএইচও অথবা কিটোনে কনভার্ট হয়ে যাবে, কিটোন মলিকুলে কনভার্ট হবে। এটাকে যদি আপনারা ফার্দার আবার জারণ করেন তাহলে হচ্ছে এটা অ্যাসিডে কনভার্ট হবে, COOH, এই মৌলকে কনভার্ট হবে। আবার পিছন থেকে আসেন, অ্যাসিডকে যদি আপনি বিজারণ করেন কি হবে জানেন? অ্যালডিহাইড অথবা কিটোন হবে। অ্যালডিহাইড অথবা কিটোনকে যদি ফার্দার বিজারণ করেন কি হবে? অ্যালকোহল হবে। অ্যালকোহলকে যদি ফার্দার বিজারণ করেন ওই হাইড্রোকার্বনটা আপনি পেয়ে যাবেন। বোঝা গেল? তাছাড়া এখান থেকে আরেকটা লাইন মনে রাখতে হবে, আপনি যদি কার্বক্সিলিক অ্যাসিডকে আবার জারণ করেন তাহলে কি হয়ে যাবে? সেটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। বোঝা গেল? এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে লক্ষ্য করেন কোশ্চেন কি ছিল? ইথাইল বেনজিন। তাহলে আমি ইথাইল বেনজিন লিখি, এই হচ্ছে বেনজিন, এই হচ্ছে ইথাইল বেনজিন। ইথাইল বেনজিনকে যদি আমি জারণ করি, কি বললাম? জারণ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা, আমার কি হয়ে যাবে? বেনজোইক অ্যাসিড হয়ে যাবে, অ্যাসিড মূলক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? বেনজোইক অ্যাসিড, COOH, বেনজোইক অ্যাসিড হয়ে যাবে। উত্তর আমার কি হবে? খ, বেনজোইক অ্যাসিড। বোঝা গেল? উত্তর আমার কি হবে? বেনজোইক অ্যাসিড হবে। ক্লিয়ার? জৈব অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড। যারা যারা হচ্ছে সঠিক উত্তর দিতে পারছেন, একজন আনসার করছে ডি, ফাহমিদা। আপনি ডি আনসার করছেন। ইথেন কেন উৎপন্ন হবে? ইথাইল বেনজিনকে যদি আপনি কি করেন, এই ইথাইল বেনজিনকে যদি আপনি জারণ করেন কি আসবে? বেনজোইক অ্যাসিড আসবে না? এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, জৈব অ্যাসিড। যারা যারা জৈব অ্যাসিড আনসার করছেন তাদেরটা হচ্ছে সঠিক হয়েছে। আসলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখেন তো? এটা একটা জৈব যৌগ দেয়া আছে যার হচ্ছে সংকরায়ন বের করতে হবে। হ্যাঁ, কি দেয়া আছে যৌগটা একটু লক্ষ্য করেন তো। সংকরায়ন মনে রাখার একটা ট্রিক্স জৈব যৌগের ক্ষেত্রে, যদি আপনার এটা মনে রাখবেন সাইক্লোর আকারে, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, হ্যাঁ, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তার সংকরায়ন হবে sp3। ওকে, যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তার সংকরায়ন হবে আপনার sp2। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তার সংকরায়ন হবে sp। এটা একটু মনে রাখতে হবে সাইড নোট আকারে, তাহলে আপনারা ইজিলি হচ্ছে কোশ্চেন গুলো আনসার করতে পারবেন। কেমন? এখন যদি এখানে দেখি এটা কি দেয়া আছে, জৈব যৌগটা একটু লক্ষ্য করেন তো। দেয়া আছে CH2। আচ্ছা, এটা একটু ভেঙে লিখি আমি, হ্যাঁ, ঢং করে লিখি একটু, মানে CH2 কে আমি এভাবে লিখলাম। ক্লিয়ার? তাহলে ডাবল বন্ড দিলাম, কি আছে? CH আছে, C আর একটা H কে আমি এদিকে দিলাম, সমস্যা তো নাই। সিঙ্গেল বন্ড C, আরেকটা H কে আমি এদিকে দিলাম, ডাবল বন্ড আরেকটা CH2। এই তো, আমি একটু ভেঙে লিখলাম এভাবে। এখন দেখুন তো এই কার্বনে কি ডাবল বন্ড আছে, তাহলে এটা সংকরায়ন কি হবে? sp2 হবে। তাহলে এই কার্বনে দেখেন তো ডাবল বন্ড আছে এই যে, তাহলে এটাও sp2 হবে। এই কার্বনের ডাবল বন্ড sp2, মানে সবগুলা সংকরায়ন কি হবে? sp2 হবে। তাহলে আমার উত্তর কি হবে বলেন তো? উত্তরটা হবে sp2। উত্তরটা কি হবে? sp2। বুঝতে পারলেন? উত্তরটা কি হবে? sp2 ভাইয়া, sp2। বুঝা গেল? এখন আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই জিনিসটা নতুন মনে রাখেন, হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে এটা, যদি না জানেন একটু কমেন্ট করে জানান যে জি ভাইয়া এটা জানতাম না। সংকরায়ন বের করার আরেকটা ট্রিক্স যেটা বড় ক্লাসে শিখবেন, সেটা হচ্ছে কত দিকে ইলেকট্রন আছে। এই জিনিসটা জানতে হলে আপনার স্ট্রাকচার আঁকতে হবে। হ্যাঁ, এইভাবে দেখে আপনি বলতে পারবেন না যদি না আপনি এরকম প্রপার স্ট্রাকচার আঁকাইতে পারেন। যদি আপনি প্রপার স্ট্রাকচার আঁকাইতে পারেন তখন আপনারা সেটা পারবেন। মানে একটা সেন্ট্রাল এটমের কত দিকে ইলেকট্রন আছে সেটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? সংকরায়ন বের করতে পারি। এবার লক্ষ্য করেন, এই কার্বনটাকে নিয়ে যদি কথা বলি, কয় দিকে ইলেকট্রন আছে? এক দিক, দুই দিক, তিন দিক। তাহলে এটা সংকরায়ন কি হবে? sp2।
টু, মানে তিনটা তো লাগবে অরবিটাল, এস এর একটা, পি এর দুইটা। বোঝা গেল কত দিকে ইলেকট্রন আছে? তাহলে এই কার্বনে দেখো তো কত দিকে আছে, এক দিক, দুই দিক, এই যে এই দিকে তো আছে তিন দিক। তাহলে এটাও কি হবে বলেন তো, sp2। এটার কয় দিকে আছে, এক দিক, দুই দিক, তিন দিক, sp2, এক দিক, দুই দিক, তিন দিক, sp2, মানে সবগুলোর জন্য কি হবে, sp2। বুঝতে পেরেছেন? কত দিকে যদি স্ট্রাকচার আঁকাইতে পারেন, কত দিকে ইলেকট্রন আছে সেটা দিয়ে এই জিনিসটা পারবেন। যেমন ধরেন আপনারা যে অ্যামোনিয়া করেন, তাই না, এই যে NH3, এটা সংকরণ যে sp কি হয়, 3 হয়, সেটা কি আপনারা এই তিনটা গুণে পারবেন? দেখেন তো আপনার এখানে হাইড্রোজেন কয়টা লাগে, আমি যদি স্ট্রাকচারটা আঁকাই, তিনটা হাইড্রোজেন না? তাহলে সংকরণ কি হওয়ার কথা ছিল, তিনটা অরবিটাল, মানে sp2 হওয়ার কথা ছিল না? কিন্তু কেন sp2 হচ্ছে না? দেখেন তো ইলেকট্রন কত দিকে আছে, এই এক দিক, দুই দিক, তিন দিক, কিন্তু ভাই এখানে লোন পেয়ার আছে না, এটা তো ইলেকট্রন। তাহলে এই যে চার দিক, মানে চার দিকে ইলেকট্রন আছে, সেজন্য কি হয়ে যাবে, sp3 হয়ে যাবে। বুঝতে পারলেন? চার দিকে ইলেকট্রন আছে। পানির ক্ষেত্রে লক্ষ্য করেন তো, ওয়াটার যদি আঁকান তাহলে কিরকম, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, তাহলে কত দিকে ইলেকট্রন আছে, এক দিক, দুই দিক, কিন্তু ভাই এটার মধ্যে কি দুই জোড়া লোন পেয়ার আছে না? তাহলে এই যে একদিক, এই যে একদিক, চার দিক, মানে sp3। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। যদি আপনারা স্ট্রাকচার আঁকাইতে পারেন, আপনারা এই ফর্মুলা দিয়েও কি করতে পারবেন, বের করতে পারবেন। জি ভাইয়া বুঝছি, ওকে। যদি বুঝে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে? এটা একটু আনসার করেন। নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? আপনাদের কিন্তু এই পার্টটা থেকে সিকিউ হয়, জ্যামিতিক সমানতা পার্টটা থেকে কিন্তু আপনাদের সিকিউ হয়ে থাকে। বলতে পারবেন আনসার কি হবে? আচ্ছা, জ্যামিতিক সমানতা কোনটা প্রদর্শন করবে? তার এক নাম্বার, আমি ভাইয়া কি লিখছে, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা একটু পড়াশোনা করে আসি জ্যামিতিক সমানতা নিয়ে, কেমন? এটা তাহলে আমি মুছে দিচ্ছি, মানে আপনারা আনসার করেন, আমি হচ্ছে ওই জিনিসটা পড়ার জন্য নতুন একটা স্লাইড নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, জ্যামিতিক সমানতা এক নাম্বার, প্রথমে আমাদের কন্ডিশন জানতে হবে। কি কন্ডিশন? কন্ডিশন জানতে হবে জ্যামিতিক সমানতার কি কি শর্ত আছে। এক নাম্বার শর্ত কি বলুন তো, মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে বা ফ্রি রোটেশন। রোটেশন বন্ধ হইতে হবে, তাই তো? এটা এক্সিস্ট করা যাবে না, ফ্রি রোটেশন বন্ধ হইতে হবে, এক নাম্বার শর্ত। তাহলে কারা কারা দিবে যদি ফ্রি রোটেশন বন্ধ? কাদের হবে বলো তো? কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে অথবা সাইক্লিক কম্পাউন্ড থাকে, তাদের কি হবে, ফ্রি রোটেশন বন্ধ হবে, তারা জ্যামিতিক সমানতা এক নাম্বার প্রদর্শন করবে। এই হচ্ছে এক নাম্বার ক্রাইটেরিয়া। দুই নাম্বার ক্রাইটেরিয়া লক্ষ্য করেন, এই যে কার্বন কার্বন যে ডাবল বন্ড থাকলো আপনার, এই কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে যে অন্য কম্পাউন্ড গুলো থাকবে, ধরেন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটাকে যদি আমি সি ধরি, এটাকে যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এই কন্ডিশন হইতে হবে যেখানে শর্ত কি বলেন তো, এ কখনো বি এর সমান হইতে পারবে না। এটা একটা ক্রাইটেরিয়া। একটা এক্সাম্পল দেখি, এরকম এক্সাম্পল যদি দেখতে চাই, তাহলে দেখো এই হচ্ছে আমার দুইটা কার্বন, এখানে আমি CH3 দিলাম, এখানে আমি H দিলাম, তাহলে এখানে কি হবে, CH3 দিলাম, H দিলাম, তাহলে কি তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ এ এবং বি কি না, সেম না, এখানে CH3 এখানে H, মানে একই কার্বনের সাথে দুইটা জিনিস সেম হওয়া যাবে না। এটার অর্থ হচ্ছে এটা একই কার্বনের দুইটা জিনিস সেম হওয়া যাবে না। তাহলে এটা কি হলো বলতো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে এটা কি বলতো, সিস নাকি ট্রান্স? যেহেতু দুইটা জিনিস একই দিকে আছে, যেহেতু দুইটা জিনিস আপনার একই দিকে আছে, সেহেতু এটা কি হবে বলতো, সিস সমান হবে, কি হবে, সিস, সিস হবে। এটা ট্রান্সভার্সনটা কি হবে, এটা ট্রান্সভার্সনটা হবে এরকম, জাস্ট একটাকে ফিক্স রাখবেন আর একটাকে ঘুরাই দিবেন। ধরেন আমি এটাকে ফিক্স রাখলাম, CH3 ফিক্স রাখলাম, এটাকে নিচে নামাই দেব, CH3 নিচে নামাই দিলাম, বুঝা গেল? এটা হয়ে যাবে তার ট্রান্সভার্সন। তাহলে এখানে উপরে ছিল, এখানে নিচে চলে গেছে, এটা কি তার ট্রান্সভার্সন। তাহলে সিস ট্রান্স সমানতা, বুঝা গেল? এই হচ্ছে আমার দুই নাম্বার কন্ডিশন। এরকম আমরা চারটা কন্ডিশন শিখবো। তাহলে এক নাম্বার কি বললাম, ফ্রি রোটেশন বন্ধ হইতে হবে, এক নাম্বার হচ্ছে আমার ফ্রি রোটেশন বন্ধ হইতে হবে, দুই নাম্বার হচ্ছে আমার এ নট ইকুয়াল বি হইতে হবে, মানে একই কার্বনের দুইটা জিনিস সেম হওয়া যাবে না। আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার। চলেন পরবর্তী তিন নাম্বার টপিকে যাই। তিন নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে, ধরেন এই কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে এ আছে, এখানে বি আছে,
এখানে বি আছে, এখানে সি আছে। তাহলে শর্ত কি বলেন তো? এ কখনো বি এর সমান হইতে পারবে না এবং বি কখনো সি এর সমান হইতে পারবে না, এটা আরেকটা শর্ত। তাহলে একটা এক্সাম্পল যদি দেখতে চাই, আমরা একটা এক্সাম্পল যদি দেখতে চাই, ধরেন এই যে দুইটা, একটা কার্বন নিলাম আমি, এখানে ধরেন আমি CH3 দিলাম, এখানে ধরেন আমি কি দিলাম, H দিলাম। তাহলে এখানে কি হইতে হবে, H দিলাম, আর এখানে ধরেন আমি কি দিতে পারি, একটা বেনজিন গ্রুপ দিয়ে দিতে পারি, হোয়াটএভার, যা খুশি দিতে পারি, তাই তো? এরকম। তাহলে লক্ষ্য করেন তো এখানে এ কাকে ধরছেন, আমি যে নাম্বারটা কালারটা চেঞ্জ করে দেখেন, এখানে এ ধরছেন এটাকে, বি ধরছেন এটাকে, আর এখানে এটা তো বি আর এটা কি সি। তাহলে কি আপনার এ ইকুয়াল বি হইলো? এ বি তো সেম হইলো না, এবং বি সিও কি হইলো না, সেম হইলো না। তাহলে সে কি দিব বলেন তো? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে এটা কি সিস নাকি ট্রান্স? লক্ষ্য করেন তো, আমি যদি এটাকে আপনাকে হাইড্রোজেন দিয়ে বুঝাই, এই যে দেখেন হাইড্রোজেন কোথায় আছে, নিচে আছে, এখানে হাইড্রোজেন কোথায় আছে, উপরে আছে। তাহলে এটা কি হয়ে গেল, কনভার্সন, ট্রান্স হয়ে গেল না, ট্রান্স হয়ে গেল। তাহলে এটার সিস ভার্সনটা কি হবে, এটার সিস ভার্সনটা হবে এরকম, মানে দুইটা হাইড্রোজেন একই পাশে চলে আসবে, একটাকে ফিক্স রাখবেন, আরেকটাকে চেঞ্জ করে দিবেন, আরেকটাকে চেঞ্জ করে দিবেন, বুঝতে পারলেন? তাহলে এটা কি হয়ে যাবে, আপনার সিস হয়ে যাবে, সিস ভার্সন হয়ে যাবে। আশা করি এই ক্রাইটেরিয়াটা আপনারা বুঝতে পেরেছেন। না এটা না, আচ্ছা যাই হোক, বোঝা গেল, বুঝতে পারলেন? লাস্ট যে ক্রাইটেরিয়া দেখবো সেটা হচ্ছে 4 নাম্বার। এটা জানতে পারলে আপনাদের জ্যামিতিক সমানতা শেষ। 4 নাম্বারে কি বলেন তো? ধর এই যে কার্বন কার্বন ডাবল বন্ড এ বি সি ডি, চারটাই ভিন্ন ভিন্ন নিলাম, তাহলে শর্ত কি, এ নট ইকুয়াল বি, সি নট ইকুয়াল ডি, এই জিনিসটা হইতে হবে আপনার। একটা এক্সাম্পল যদি নিয়ে দেখেন, ধরেন এখানে আমি কি নিলাম, ফ্লোরিন নিলাম, এটা ক্লোরিন নিলাম, এটা ব্রোমিন নিলাম, এটা আয়োডিন নিলাম। এখানে কি নিব বলেন তো? ফ্লোরিন নিব, এটা ক্লোরিন নিব, এটা আয়োডিন নিব, এটা ব্রোমিন নিব। তাহলে তারাও কি জ্যামিতিক সমানতা শো করবে, কারণ কি এ নট ইকুয়াল বি, বি নট সি নট ইকুয়াল ডি, মানে চারটাই ভিন্ন ভিন্ন। তখন সিস কে হবে, ট্রান্স কে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আপনি কি কিভাবে মিলাবেন যে কে সিস হবে কে ট্রান্স হবে, মিলানোর কোনো ইয়া পাচ্ছেন, ক্রাইটেরিয়া পাচ্ছেন? কিভাবে পাবেন দেখেন তো, এখানে ফ্লুরিন তার যখন আপনাদের চারটাই ভিন্ন ভিন্ন থাকবে, তখন আপনারা পারমাণবিক ভরে চলে যাবেন। তাহলে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ভারী কে বলেন তো? ক্লোরিন ভারী না? ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ভারী কে? ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ভারী হচ্ছে ক্লোরিন। ব্রোমিন এবং আয়োডিনের মধ্যে ভারী কি? আয়োডিন। মানে এখানে দুইটা পাতলা জিনিস কই আছে বলেন তো? এখানে দুইটা পাতলা জিনিস আছে উপরে, আর দুইটা ভারী জিনিসই নিচে আছে, মানে দুইটা একই দিকে আছে পাতলা জিনিস। তাহলে এটা কি হবে, সিস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, সিস হয়ে যাবে। অন্যদিকে লক্ষ্য করেন, ফ্লোরিন পাতলা, এখানে ফ্লোরিন জিনিসটা পাতলা, এখানে আয়োডিন আর ব্রোমিনের মধ্যে পাতলা কে? ব্রোমিন। আর আয়োডিন তো ভারী, কারণ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যত উপর থেকে নিচে যাবেন তার পারমাণবিক সংখ্যা বাড়বে, পারমাণবিক ভরও বেড়ে যাবে। সো দুইটা পাতলা কি আছে, কোনাকুনি আছে। তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো? ট্রান্স হয়ে যাবে, ট্রান্স সমান হয়ে যাবে। আশা করি এই হচ্ছে জ্যামিতিক সমানতা রিলেটেড পড়াশোনা, এগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে শর্ত কি পড়লাম, মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে, তারপর কার্বন কার্বন ডাবল বন্ডে একই কার্বনের দুইটা সেম জিনিস হওয়া যাবে না, আর যদি চারটাই ভিন্ন ভিন্ন হয় তাদের পারমাণবিক ভর অনুসারে সিস ট্রান্স হবে। যদি দুইটা পাতলা বা দুইটাই ভারী একই দিকে থাকে সেটা হবে সিস, আর যদি ট্রান্সভার্স বা কোনাকুনি আকারে থাকে সেটা হয়ে যাবে কি বলতো? সেটা কি হয়ে যাবে বলতো? সেটা হয়ে যাবে আমাদের ট্রান্স। আশা করি জ্যামিতিক সমানতার এই কথাবার্তা তোমরা বুঝতে পেরেছো। এখন সবাই কোশ্চেনটার আনসার করো, নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে? তাহলে এক নাম্বার ক্রাইটেরিয়া কি, একই কার্বনের মানে কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত একই কার্বনে কি সেম জিনিস থাকা যাবে না। তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড নাই, তাহলে এটা বাদ। এটা আছে কিন্তু দুইটা কি সেম জিনিস আছে, এখানে কি এই জিনিসটা যদি আঁকাও একটু দেখো তো কি হয়, মানে এখানে দুইটা কি আছে, হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, তাই তো? এই জিনিসটা এটা না, এই যে এটা, কিন্তু এ এটা কি এ হয়ে গেল না? এ ইকুয়াল এ, এটা যদি বি ধরো, এ ইকুয়াল বি হয়ে গেল। আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? এ নট ইকুয়াল বি হইতে হবে। তাহলে এটাও কি জ্যামিতিক সমানতা শো করবে না। এখন যদি আমরা এখানে যাই, এখানে ডাবল বন্ড না, এটাও হবে না। এই যে এটা নিয়ে যদি কথা বলি, লক্ষ্য করো তো, সি ডাবল বন্ড সি, তাহলে এই পাশে কি আছে বলো তো? এই পাশে আছে একটা ক্লোরিন একটা এইচ, মানে একটা ক্লোরিন আছে একটা এইচ আছে। এই পাশে কি আছে? একটা এইচ আছে একটা ক্লোরিন আছে। শর্ত কার সাথে মিলছে? এ নট ইকুয়াল বি এর সাথে মিলছে। তাহলে জ্যামিতিক সমানতা শো করবে কে? বি হচ্ছে আমার জ্যামিতিক সমানতা শো করবে।
আশা করি জ্যামিতিক সমানতা নিয়ে তোমাদের যদি আর কোনো ভুল হয় তাহলে সেটা মাইর খাওয়ার যোগ্য, কারণ জ্যামিতিক সমানতা থেকে যত ধরনের প্রশ্ন হইতে পারতো সব দেখানো হয়েছে। কি কি দেখানো হয়েছে দেখো তো, এই যে জ্যামিতিক সমানতা থেকে কি কি প্রশ্ন হইতে পারে, এই যে তার কন্ডিশন দেখানো হয়েছে, কয়টা টাইপের প্রশ্ন হইতে পারে সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। সো জ্যামিতিক সমানতা একদম ক্লিয়ারলি ডান হওয়ার কথা। তোমরা কি বুঝতে পেরেছো জ্যামিতিক সমানতা? তোমরা কি জ্যামিতিক সমানতা বুঝছো? জানাও তো একটু। জি ভাই, জ্যামিতিক সমানতা বুঝছি। যারা যারা বি আনসার করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝছো কিনা একটু ইয়েস লিখো, বা ওয়াই লিখলেও সমস্যা নেই, বুঝতে পারবো যে বুঝতে পারছো। যারা যারা বুঝছো একটু ইয়েস লিখো। এই একজন লিখছে ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, কি লিখতেছে ভাই? অর্গানিক কেমিস্ট্রি কোন চ্যাপ্টার আছে, মানে কোন পত্র, সেটা কি তোমরা এখনো জানো না? জি ভাই বুঝছো, ফাহমি ডাক্তার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো পরবর্তী কোশ্চেনে যাই। ও আচ্ছা, তাহলে এই স্লাইড তো যারা যারা হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা তাদেরকে হচ্ছে দিয়ে দেবো। তোমরা যদি স্লাইডটা একবার পড়ো তাহলে কিন্তু জ্যামিতিক সমানতার সবকিছু তোমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা এই প্রশ্ন, আচ্ছা এসি টু ফ্যানন হবে, এটা ভুল আসছে রে ভাই। এসি টু ফ্যানন, হ্যাঁ পুরোটা আসে না, এটা আনসার করো। ভাইয়া সারাদিন কি লাইভ ক্লাস করলে চলবে? না ভাইয়া, সারাদিন লাইভ ক্লাস করলে চলবে না, নিজেদের বাসায় বেশি বেশি পড়াশোনা করতে হবে। ওকে, এটা আনসার করেন। কি বলছে, এটা সিকিউর প্রশ্ন, এটাও কি সিকিউতে আসে আপনাদের। কি বলছে, আপনি যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনকে এসিটাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করান তাহলে আপনার কি উৎপন্ন হবে, এটা সিকিউতে আসে। আপনারা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন নাম শুনছেন, আরেকটা কি ছিল বলেন তো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ওইখান থেকে আসছে। চলেন এটা একটু আমরা পড়াশোনা করে আসি, আপনারা হচ্ছে আনসার করে ট্রাই করেন। কি বলছে, বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া, কার, বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া। এই হচ্ছে আমার বেনজিন, ওকে বেনজিন, আচ্ছা একটু উপরে লিখি, বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইড CH3 C ডবল বন্ড ও Cl, এই অ্যাসাইল ক্লোরাইডের বিক্রিয়া কার প্রেজেন্সে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে কি উৎপন্ন হবে। তাহলে এটা কি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তোমাদের মনে আছে প্রথম স্টেপে, স্টেপ 1 এ কোন রিঅ্যাকশনটা ঘটে, অ্যাসাইল ক্লোরাইডের সাথে কার রিঅ্যাকশন ঘটে বলো তো, CH3। আমি কিন্তু সিকিউর মতো করে দেখাচ্ছি এটা, সো একটু মনোযোগ দাও। এটার সাথে কার রিঅ্যাকশন ঘটে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন ঘটে। প্রথম স্টেপে কি তৈরি হয়, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, মানে এই ক্লোরিনকে নিয়ে এই জিনিসটা বের হয়ে চলে যাবে AlCl4 মাইনাস, এটা তৈরি করে, আর এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। কি কার্বোক্যাটায়নটা, অ্যাসাইলেনিয়াম আয়ন, CH3 C ডবল বন্ড ও পজিটিভ, এই হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে এটা আমার স্টেপ 1। স্টেপ 2 তে কি হয়, স্টেপ 2 তে হচ্ছে আমার বেনজিন রিংয়ে কার্বোক্যাটায়ন অ্যাটাক করে। এই হচ্ছে আমার বেনজিন, এই বেনজিন রিংয়ে কার্বোক্যাটায়ন অ্যাটাক করবে, CH3 C ডবল বন্ড ও পজিটিভ, মানে এই বেনজিন রিংয়ে কি কার্বোক্যাটায়নটা অ্যাটাক করবে, বুঝতে পারলেন? তারপরে কি হবে বলেন তো, এখানে একটা সিগমা কমপ্লেক্স ফর্ম হবে, এগুলো কিন্তু আপনার রিটেনে আসবে এইচএসসি তে। কার্বোক্যাটায়ন, তারপর একটা সিগমা কমপ্লেক্স ফর্ম হইলো। স্টেপ 3 তে কি হয়, প্রোটন বের হয়ে যাবে, এই সিগমা কমপ্লেক্স থেকে কি বের হয়ে যাবে, প্রোটনটা বের হয়ে যাবে। এখান থেকে প্রোটনটা বের হয়ে যাবে, AlCl4 মাইনাসের সাথে রিঅ্যাকশন করে আমার Ac2 ফ্যানন তৈরি হবে। কি তৈরি হবে, Ac2 ফ্যানন তৈরি হবে, C ডবল বন্ড ও CH3, এর নাম কি, Ac2 ফ্যানন। তাহলে আমার উত্তরটা কি হবে, Ac2 ফ্যানন। রাতে লাইভ ক্লাস, সারা দিন নিজে পড়ো, রিয়েল লাইফ। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে চাইছে। তাহলে কি তৈরি হয় বলেন তো, Ac2 ফ্যানন তৈরি হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি কিন্তু মেকানিজম সহ আপনাদেরকে দেখাইছি। তাহলে এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, আপনাদের দায়িত্ব কি হবে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা পড়ে ফেলা। এটা কি ছিল, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন ছিল, বুঝা গেল? তাহলে এটা সিকিউতে আসছে, কিন্তু আপনাকে এমসিকিউতে আসছে, আমি সিকিউর পার্টটা আপনাকে দেখাই দিলাম। তাহলে আমার উত্তর হবে কি, Ac2 ফ্যানন। তাহলে কিভাবে হইলো রিঅ্যাকশনটা,
এই যে আমার বেনজিন, এটার সাথে রিঅ্যাকশন হয়েছে কার? অ্যাসাইল ক্লোরাইড। কার প্রেজেন্সে বলেন তো? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বিক্রিয়ার মেকানিজম দেখাই দিচ্ছি, আমি শুধু উত্তর লিখে দিচ্ছি এখানে। কি তৈরি হবে? অ্যাসিটোফেনন তৈরি হবে। অ্যাসিটোফেনন তৈরি হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমার উত্তর। আশা করি এটাও ক্লিয়ার। চলেন পরবর্তীতে যাই। আচ্ছা, এটা একটা মজার জিনিস, এখান থেকে সিকিউ হয়, এমসিকিউ হয়। এটা দেখে একটু বুঝেন কিনা, একটু আনসার করার ট্রাই করেন ঝটপট। এটা একটু ঝটপট আনসার করার ট্রাই করেন। দেখতে পাচ্ছেন কি? বুঝান ভাই, বুঝছি কোশ্চেনটা। আচ্ছা দেখো, এটা কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটা কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা গ্রিগনার্ড বিকারক। এটা কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের থেকে তোমাকে কি তৈরি করতে হবে? অ্যালকোহল তৈরি করতে হবে। গ্রিগনার্ড বিকারক থেকে তোমাকে কি তৈরি করতে হবে? অ্যালকোহল তৈরি করতে হবে। তাহলে গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা কি অ্যালকোহল তৈরি করি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এখানে তোমাকে জানতে চাইছে আইসোপ্রোপানল বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে বলছে, তাই তো? আইসোপ্রোপানল বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে বলছে। এখন এই গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা যে অ্যালকোহল তৈরি করি, তোমাদের মনে আছে? আমরা যদি কেবলমাত্র ফর্মালডিহাইড থেকে, কি বললাম? আমরা যদি কেবলমাত্র ফর্মালডিহাইড HCHO, এই ফর্মালডিহাইডের সাথে যদি গ্রিগনার্ড বিকারকের রিঅ্যাকশন ঘটাই, CH3, আচ্ছা RMgX লিখি, তাহলে ইজি হবে। RMgX, এটা রিঅ্যাকশন করি, তাহলে আমার কি তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। এখান থেকে আমার কি তৈরি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে তৈরি হবে দেখো তো? এটা হয়ে যাবে ডেল নেগেটিভ, এটা হবে ডেল পজিটিভ। এটা হচ্ছে ডেল নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই নেগেটিভটা এখানে যোগ হবে। তাহলে যদি যোগ হয়, তাহলে কি ফর্ম হয় বলো তো? CH, এখানে O নেগেটিভ, Mgx, এটা পজিটিভটা আসবে। আর এই কার্বনের একটা H ছিল, আর নিচে কে যোগ হচ্ছে? এই R যুক্ত হচ্ছে। আর পরে এখান থেকে কি হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। আচ্ছা, এটা এক লাইনে দেখাই, তাহলে সুবিধা হবে। এখান থেকে কে কে রিঅ্যাকশন করবে? H প্লাস আর OH, মানে পানি রিঅ্যাকশন করবে। তখন কি হবে? এখানে HC, এটা OH হয়ে যাবে। আর এটা তো H আছে, আর নিচে তো R আছে। সাথে কি তৈরি হবে? MgOH তৈরি হবে। বুঝা গেল? তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাইলে আমার একমাত্র গ্রিগনার্ড বিকারকের সাথে কার বিক্রিয়া ঘটাইতে হবে? ফর্মালডিহাইডের। পৃথিবীতে ফর্মালডিহাইড ছাড়া এমন কোনো অ্যালডিহাইড নাই যে অ্যালডিহাইডের সাথে তুমি গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাবা, তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। একমাত্র ফর্মালডিহাইড থেকে কি পাবা? 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এখন 2 নাম্বারটা যদি দেখি, ফর্মালডিহাইড ছাড়া বা মিথানঅ্যালডিহাইড ছাড়া পৃথিবীর যত অ্যালডিহাইড আছে, তুমি পৃথিবীর যে কোনো অ্যালডিহাইডের সাথে যে রিঅ্যাকশন করো, তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবা। তাহলে ফর্মালডিহাইড ছাড়া আমি যে কোনো একটা অ্যালডিহাইড নিই, আমি ইথানঅ্যালডিহাইড নিলাম, CH3CHO, ইথানঅ্যালডিহাইড নিলাম। এটার সাথে যদি আমি গ্রিগনার্ড রিয়েজেন্টের বিক্রিয়া ঘটাই, Mgx এর রিঅ্যাকশন ঘটাই, তাহলে এখান থেকে আমি 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব। তাহলে কি পাবো প্রথমে বলো তো? এই CH3 কিরকম হবে? এটা ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে নেগেটিভ এ পজিটিভের এখানে আসবে, একইভাবে রিঅ্যাকশন হবে। CH3C, এখানে O মাইনাস Mgx পজিটিভ, এটা আসবে। এখানে কে যুক্ত হবে বলো তো? এই যে আরটা এখানে যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? আর এখানে তো H ছিল আগে। তাহলে এখানে কার সাথে রিঅ্যাকশন ঘটবে এখন? ওয়াটার, H প্লাস আর হচ্ছে OH এর রিঅ্যাকশন ঘটবে। তাহলে OH এখানে যাবে, H হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হচ্ছে? CH3COH, আর এখানে তো H আছে, আর এখানে আরেকটা R আছে। তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। কয় ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। আর লাস্ট রিঅ্যাকশনটা মনে রাখতে হবে,
তুমি অ্যালডিহাইড ছাড়া যদি তুমি কিটোনের সাথে রিঅ্যাকশন করো তাইলে আমার 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। এখন আমি অ্যালডিহাইড ছাড়া কি নেব, কিটোন নেব, CH3 C ডবল বন্ড ও CH3 একটা কিটোন নিলাম, প্রোপানন নিলাম, তাহলে আগের মতো রিঅ্যাকশন নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, এটার সাথে কার রিঅ্যাকশন হবে, গ্রিগনাট রিএজেন্টের আর MgX, তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে নেগেটিভ কই আসবে, এই পজিটিভের কাছে আসবে, তাহলে কি হবে বলো তো, CH3CO নেগেটিভ MgX পজিটিভ, এখানে কি আসতেছে আর আসতেছে, এখানে কি ছিল CH3 ছিল, পরবর্তীতে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, CH3COH CH3 আর নিচে আছে আর, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝা গেল। এই হচ্ছে আমার গ্রিগনাট রিএজেন্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। পেজে দেখো দিয়ে দেওয়া আছে, কি লিখতেছে এগুলা, গ্রুপে তো বলে দেওয়া হয়েছে, যাই হোক, তাহলে এই হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি, বুঝা গেল। তাহলে এখন দেখো আমাকে কি বলছে, গ্রিগনাট বিকারকের সাথে থেকে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি করতে হবে, মানে 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটা বলতে পারবা, এই যে এটা CH3 COH CH3 আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটার আরেকটা নাম কি, প্রোপানল 2, প্রোপানল 2, বুঝা গেল, বা প্রোপানল 2। তাহলে আমার কার সাথে রিঅ্যাকশন ঘটাইতে হবে বলতো, মানে ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড একটাই আছে এখানে, এটা উত্তর হবে এটা, ইথানলডিহাইড, বুঝা গেল। আর তুমি যদি ফর্মালডিহাইড নিতে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত, এটা তো কিটোন নিলে আমার 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত, আর অ্যালকোহলের সাথে তো রিঅ্যাকশনই করবে না, বুঝা গেল। আমি যদি রিঅ্যাকশনটা এখানে তোমাকে দেখাইতে চাই, দেখো এই যে ইথানলডিহাইড CH3 C ডবল বন্ড ও H, এটার সাথে গ্রিগনাট রিএজেন্টের বিক্রিয়া কি, CH3 MgX, তাই তো, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ এটা পজিটিভ হবে, তাহলে নেগেটিভ কই আসবে, পজিটিভের কাছে আসবে, তাহলে কি উৎপন্ন হবে দেখো তো, CH3CO মাইনাস MgX পজিটিভ, আর নিচে কি আসবে, CH3 টা আসবে, আর এখানে কি আছে, এখানে H আছে, তাই তো। পরে এখান থেকে কি হবে বলো তো, এখানে পানি দিব, ওয়াটার দিব, কি দিব, H প্লাস আর হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস, তারপরে কি হয়ে যাবে, CH3COH HCH3, মানে 2 ডিগ্রি অ্যালকোহল, আর সাথে থাকবে কি MgOH এর উৎপন্ন হবে, বোঝা গেল, বুঝতে পেরেছেন। আপনারা কি লিখতেছেন, আমি একদিনও পিডিএফ পাই নাই, এই যারা যারা বলতেছেন একদিনও পিডিএফ পান নাই, আপনারা যদি শেয়ার করেন ক্লাস, অবশ্যই তো পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে দিয়ে দেওয়া হচ্ছে না। যারা যারা পিডিএফ পান নাই আপনারা আমাকে ইনবক্স করেন, আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, আমি একদিনও পিডিএফ পাই নাই, কে পড়তে বসবো, এই যারা যারা পিডিএফ পান নাই পেজে নক করলেই তো পিডিএফ দিয়ে দেয়, আর তাও যদি না পান আমাকে নক দিয়েন, পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, কেমন। তাহলে এই প্রশ্নটা বুঝতে পেরেছেন, এটা বুঝছেন কি বলেন তো, এটা বুঝা গেল, আশা করি পারবেন, এরকম প্রশ্ন আসলে আশা করি এরকম প্রশ্ন আসলে পারবেন। আচ্ছা, নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়, মনে আছে সিলভার দর্পণ পরীক্ষা কারা দেয়, টলেন বিকারক থেকে সিলভার দর্পণ পরীক্ষা হইতো না, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, মনে পড়ে টলেন বিকারকের সংকেত কি, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, এটাকে কি বলা হইতো, টলেন রিএজেন্ট। এটার সাথে যদি আপনি অ্যালডিহাইড CHO অ্যালডিহাইডের বিক্রিয়া ঘটান, এখান থেকে কি তৈরি হবে, সিলভারের একটা দর্পণ তৈরি হবে। কিন্তু আপনি যদি এখানে কিটোনের রিঅ্যাকশন ঘটান এটার সাথে, তাহলে কি হবে, নো রিঅ্যাকশন, তাহলে টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করবে কে, অ্যালডিহাইড, প্রোপানেল, এছাড়া তার কেউ নাই, প্রোপানন কিটোন, প্রোপানল অ্যালকোহল তো বিক্রিয়া দিবে না, প্রোপিন বিক্রিয়া দিবে না, সো না কি হবে, প্রোপানেল উৎপন্ন হবে, বুঝা গেল। তাহলে সিলভার দর্পণ এটা মনে রাখবেন, টলেন রিএজেন্ট ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, ক্লিয়ার। তখন পরবর্তীতে যাই, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটা, বেনজিন বলয়কে সক্রিয় করে এই মূলক কোনটা আছে বলেন তো,
এখন ভাই বেনজিন বলয় সক্রিয়কারী মানে কি? মানে বেনজিন বলয়ের ভিতরে ইলেকট্রন দিবে, এটাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা ইন্ডিকেটর। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে হচ্ছে মনে রাখার সহজ ট্রিক্স কি? সহজ ট্রিক্স, বাচ্চা কাচ্চা ট্রিক্স বলি। একক বন্ধন, কি বললাম? একক বন্ধন। এটা হচ্ছে জেনারেল ভাষা, সব সময় থাকবে না। একক বন্ধন থাকলে কি? সক্রিয়কারী। সক্রিয়কারী দেখেন, এটাকে যদি ভাঙাই লিখি এইচ সি ডাবল বন্ড ও, তাহলে কি ডাবল বন্ড আছে, তাহলে এটা বেনজিন বলে সক্রিয়কারী না। এটা নিয়ে যদি কথা বলি এন ডাবল বন্ড ও, আর এখানে কি আছে বলতো? একটা ও নেগেটিভ আছে, তাহলে এটাও কি ডাবল বন্ড আছে, এটাও কি সক্রিয়কারী না। এখানেও ডাবল বন্ড আছে, এটা সক্রিয়কারী না। তাহলে সিঙ্গেল বন্ড একমাত্র কে আছে? এ নিলি নাইট্রো গ্রুপ। হ্যাঁ, এটা হচ্ছে বেনজিন বলের সক্রিয়কারী। কিভাবে? এটা হচ্ছে বেনজিন বলের ভিতরে কি করে বলতো? কি লিখছে? একটু বিক্রিয়া মনে থাকে না, এত বিক্রিয়া মনে থাকে না, এত বিক্রিয়া তো পরীক্ষায় আসে না। অ্যালকোহলের শনাক্তকরণ আসে, অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি প্রস্তুত আসে। অ্যালকোহল থেকে 2টা বিক্রিয়া শিখলে আপনার শেষ। তাহলে স্পেসিফিক ভাবে যদি আপনি জানেন যে কি কি পড়তে হবে, তাহলে কিন্তু আপনার পড়াটা কমে যায়, তাই না? আচ্ছা, আর যা যা দেখাচ্ছি ভাই সবগুলো এইচএসসি তে আসার মতো, জাস্ট এগুলো একটু নোট করেন। এই পার্টটা বই থেকে ভালো করে পড়েন, আপনি সিকিউ তে যান, দেখবেন যে এগুলো বারবার আসছে। কেমন? তাহলে এটা কেমনে আসে যদি একটু দেখতে চান, দেখাবো। আচ্ছা দেখাই, একটা দেখাই অন্তত, বলবেন যে ভাই হুদাই মুখস্থ বলে দিছি। এই ধরো তোমার বেনজিন, তোমরা রেজোনেন্স স্ট্রাকচার শিখতে হবে। রেজোনেন্স স্ট্রাকচার শিখছো কি? কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে NH2, বুঝা গেল? এই হচ্ছে আমার বেনজিন, সরি এনিলিন। তাহলে কি হয় বলো তো? এই বন্ধনের ইলেকট্রন কার দিকে সরে আসবে? নাইট্রো গ্রুপ ছিল না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরে দিয়ে দিবে, তবে এখানে 5টা ইলেকট্রন হয়ে যায়। তো এটা মনে রাখবা কি, বন্ধন যাবে কর্নারে, কর্নার আসবে বন্ডে, সোজা কথা। এটা রেজোনেন্সের, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে NH2 পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে ইলেকট্রন চলে আসছে, বের হয়ে ইলেকট্রন চলে আসছে, এখানে বন্ধন ছিল, বন্ধন ছিল। তাহলে এই ইলেকট্রন কই যাবে? এখানে বন্ড তৈরি করবে, এই বন্ড বের হয়ে এখানে কর্নারে চলে আসবে। তাহলে পরের স্টেপে কি হবে বলো তো? রেজোনেন্স স্ট্রাকচার, বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার। সরি, এখানে এনিলিন, ডাবল বন্ড NH2 পজিটিভ। তাহলে এখানে একটা নতুন বন্ধন তৈরি হইলো, আর এখানে হচ্ছে বাকি ইলেকট্রন গুলো চলে আসলো। এখানে একটা বন্ধন ছিল, তাহলে কর্নার যাবে কই? বন্ডে, আর এই বন্ড যাবে কই? কর্নারে যাবে। তাহলে পরের স্টেপটা কি হবে দেখেন তো? এখানে বন্ধন তৈরি হয়েছে, এখানে বন্ধন তৈরি হয়েছে, ডাবল বন্ড NH2 পজিটিভ। তাহলে এই যে এখানে ইলেকট্রন গুলো চলে আসছে, তো এইটা যাবে এখানে বন্ডে, আর এই আগেরটা তারটা তারে দিয়ে দিবে। তাহলে কি হচ্ছে লক্ষ্য করেন, তাহলে লাস্ট স্টেপে কি হচ্ছে? আগের মতো জাস্ট বন্ধনগুলো একটা রোটেশন দিছে, একটা ঘূর্ণন দিছে, NH2। বুঝা গেল? এই হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। বুঝা গেল? তাহলে লক্ষ্য করেন, 2, আমি মার্ক করি, 2, 3, 4 নাম্বার ফেজে অর্থ, প্যারা এবং মেটা, অর্থ এবং প্যারা অবস্থানে কি করছে? ইলেকট্রন ডেনসিটি বাড়াই দিছে। সেজন্য তাদেরকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ অথবা বেনজিন বলয় বা অর্থ প্যারা ইন্ডিকেটর। সেজন্য তাদেরকে কি বলা হয়? বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। আশা করি এটাও বুঝতে পেরেছেন। চলুন এইটা আনসার করেন। জিম পড়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি, পরে ফোন দিই। আইডুকেশনে একটু পরে দিই। আচ্ছা, এটা বুঝতে পারছো? তাহলে এটা দেখো তো, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমান্তরাল শো করবে? এটা পড়াই ফেলছি, এটা এখন বারবার দেখানো, এটা ঝটপট আনসার করি। 30 সেকেন্ড আনসার করবে। ডাবল বন্ড থাকবে, তাহলে এই দুটো বাদ। তাহলে ডাবল বন্ড এখানে আছে, এখানে সি কার্বনের সাথে 2টা এইচ আছে, তাহলে এটাও বাদ। উত্তর কি হবে? ডি হবে উত্তর। এটা হবে আমার উত্তর। বুঝতে পারলেন? এই স্ট্রাকচারটা কি? কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আছে এইচ, এখানে আছে CH3, এটার সাথে আছে এইচ, আছে CH3, মানে N not equal B, N not equal B। বুঝতে পেরেছেন? এই সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ যা বললাম? বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ এবং এই প্রশ্নটা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। পরে দেখেন,
আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইডকে নিম্নে কোনটি তৈরি করা হয়? এটা ভাই 9-10 ছিল। কোন ক্লাসে ছিল বলো তো? ক্লাস 9-10 ছিল। করতে পারবেন? জানান। আপনারা কমেন্ট করতেছেন না কেন? ঘুমাই গেলেন? আজকে একদম মানে পিডিএফ একটাও দিব না, একটা বাচ্চা কাচ্চা ক্লাস শেয়ার দেয়নি। ও তিন মানে যে তিনজন দিছে তাদেরকেই দিব শুধু। নিয়ে পোলাপান বুঝি না, কথা কানে যায় না যে অ্যাকচুয়ালি যে ভাই কষ্ট করে ফ্রি ক্লাস দিচ্ছে, ফ্রি ক্লাস, টাকা তো লাগতেছে না, একটা শেয়ার দিতে এমন কি, বন্ধুদেরকে মেনশন দিতে এমন কি, কষ্ট করে পড়াচ্ছি, তোমরা দেখতেছো, সলভ করতেছো, শিখতেছো কিছু, একটু শেয়ার দাও। শেয়ার দিয়ে কি অনেক বেশি কষ্ট? আচ্ছা যাই হোক, দেখো এটা কি হবে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া, কি বলছে, আর্দ্র বাতাস মানে কি পানির সংশ্লেষে জলীয় বাষ্প, তাই তো। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত কি? আমি ক্যালসিয়াম কার্বাইড এভাবে লিখতে হয়, হ্যাঁ, CaC2, এটাকে আমি ভাঙায় লিখি, ক্যালসিয়াম কার্বাইড, এই একটা সি, এই যে একটা সি, তাদের মধ্যে ট্রিপল বন্ড থাকবে আর একটা ক্যালসিয়াম এখানে থাকবে, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বাইড। এটার সাথে কার বিক্রিয়া ঘটাবো? ওয়াটারের বিক্রিয়া ঘটাবো, বোঝা গেল? এখানে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। আচ্ছা ওয়াটারটা কেমনে ভাঙে সেটাও লিখে দিচ্ছি, ভেঙে অক্সিজেন আর 2H এভাবে ভাঙে। বা তোমরা কি লিখতে পারো, নরমালি ভাঙে কি H আর OH ভাঙে না, কিন্তু এখানে আমরা ভাঙাবো কি, দুইটা প্রোটন ভাঙাবো, H ভাঙাবো আর O2 নেগেটিভ ভাঙাবো, এভাবে ভাঙাইছি, সমস্যা তো নেই, আমার যেভাবে খেয়াল খুশি ভাঙাবো, মানে আলটিমেটলি ওয়াটার। তাহলে এখানে কি হবে বলতো, এই দুইটা বন্ড ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হয়েছে, এর একটা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা, এই একটা হাতে একটা H আসবে, এই একটা হাতে একটা H আসবে, মানে ইথাইন তৈরি হবে। আর এই ক্যালসিয়াম ওই অক্সিজেনকে নিয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, মানে কার্বন কার্বন ট্রিপল বন্ডের একটা কম্পাউন্ড তৈরি করবে। তাহলে কি উৎপন্ন হবে বলে তো, এই যে তৈরি করে ইথাইন, এই যে ইথাইন তৈরি হবে, বোঝা গেল, ইথাইন তৈরি হবে। এর 19-এর একটা ইয়া ছিল, বিক্রিয়া ছিল, 19-এর একটা বিক্রিয়া ছিল, ইথাইন ছিল, ক্লিয়ার? ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা আর্দ্র বাতাসের সংস্পর্শে বিক্রিয়া ঘটাই, আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ইথাইন তৈরি হবে, অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন, অ্যালকাইন তৈরি হবে, ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই। এটা নামকরণ আসছে, আপনাদের কিন্তু নামকরণ থেকে প্রশ্ন আসবে একটা, হ্যাঁ, নামকরণ থেকে একটা প্রশ্ন আসবে, সো ভালো করে আনসার করতে হবে। তো এটা নাম কি হবে, নামকরণের জন্য প্রথমে আপনাদের স্ট্রাকচার আঁকায় নিতে হবে, ব্র্যাকেটের ভিতরে কিছু থাকলে সেটা তার ব্রাঞ্চ হয়ে যাবে, সেটা মনে রাখতে হবে। আমি যদি আঁকানো ট্রাই করি, কি ছিল বলেন তো, CH3 আছে, CH, এটার সাথে আছে C2H5, তাই তো, C2H5 মানে কি CH2 CH3 গেল এটা। তারপর এখানে কি আছে, CH2, এটা কি আছে CHBr, কি আছে CHCl, আর আছে CH3। প্রথম কাজ হচ্ছে দীর্ঘ শিকল গণনা করা। তাহলে যদি গণেন এদিক থেকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে 7 কার্বনে যাইতে হবে, তাই তো। তাহলে আমি নাম্বারিংটা করি অন্য কালার দিয়ে, একটু লক্ষ্য করেন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তাহলে 5 নাম্বার কার্বনে কি যুক্ত আছে, 5 নাম্বার কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, 3 নাম্বার একটা ব্রোমিন যুক্ত আছে, 2 নাম্বার একটা ক্লোরিন যুক্ত আছে। এখন নামকরণ কে আগে আসবে, নরমালি 2 আগে আসবে, কিন্তু ভাই 2 নাম্বার আছে ক্লোরিন, 3 নাম্বার আছে ব্রোমিন, অ্যালফাবেটিক্যালি যাবে, ব্রোমিন লিখতে হয় বি দিয়ে, ক্লোরিন লিখতে হয় সি দিয়ে, সো ব্রোমিনকে আগে বলতে হবে। তাহলে কি হবে, 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হ্যাপটেন। কি বললাম, বললাম কি 3 ক্লোরো 2 ব্রোমো, এই 3 ক্লোরো 3 ব্রোমো কই, আমি সব দিছি ঠিক, হ্যাঁ 3 ব্রোমো হবে, 3 ব্রোমো 2 ক্লোরো 3 ব্রোমো 5 মিথাইল হ্যাপটেন, 2 ক্লোরো, এখানে একটু ভুল আসছে এমসিকিউ, ব্রোমিন BC, সি তো পরে, তাহলে 3
ক্লোরো টু এই আছে তো 3 ব্রোমো এই উত্তর দেয় নাই, এটার নাম হবে 3, লিখে দিচ্ছি আমি 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হ্যাপটেন। দুঃখের বিষয় হচ্ছে আনসারটা প্রশ্নে নাই। হ্যাঁ, আনসারটা অপশন 3 ব্রোমো 2 ক্লোরো 3 ব্রোমো 2 ক্লোরো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা কে লিখছে? তানজিদ হাসান অনিক। হ্যাঁ ভাই তোমারটা ঠিক আছে, অপশনে উত্তরটা নাই। আনসার কি হবে? এটা হবে আনসার। হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি আসবে। নামকরণ আমরা সবাই পারি, তাও একটা দেখানো হলো আর কি। চলো পরবর্তীতে যাই। নিম্নের কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয়? মানে ফেনল থেকে পিক্রিক অ্যাসিডের সঙ্গে যদি জানো তোমরা, এটা এমনিতেই পারবা। ফেনলকে নাইট্রেশন করলে কি হয়ে যায়? পিক্রিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। কারণ ফেনলকে নাইট্রেশন কেমনে করে দেখো তো। এই হচ্ছে ফেনল, এই হচ্ছে আমার ফেনল। এটাকে নাইট্রেশন করতে হবে। নাইট্রেশন আমরা তো জানি, নাইট্রিক অ্যাসিড লাগে HNO3 লাগে, আর সালফিউরিক অ্যাসিড লাগে H2SO4 লাগে। এখান থেকে কি হয়ে যাবে? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অথবা পিক্রিক অ্যাসিড। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল অথবা পিক্রিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে নাইট্রেশন করতে হবে, এই যে এটা লাগবে, বুঝে গেল? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল নাইট্রেশন করলে এটা হয়ে যাবে। শেষ। আশা করি এটা বোঝা গেল। পরবর্তীতে যাই। নিচের কোনটি হচ্ছে কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দিবে? মানে কেন্দ্রাকোষী নিউক্লিওফিলিক এডিশন বিক্রিয়া কারা দেবে? এই যে আমরা একটু আগে নিউক্লিওফিলিক এডিশন বিক্রিয়া শিখেছি, যার হচ্ছে এরকম কার্বনিল কম্পাউন্ড থাকবে, এরকম হবে। ইলেকট্রোনেগেটিভিটির কারণে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, মানে কেন্দ্রের মধ্যে কোনো কিছু অ্যাটাচ হইতে পারবে। তারা হচ্ছে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়াগুলো দিবে। তাহলে এখানে অ্যালডিহাইড আছে, দেখো কার্বনিল গ্রুপ দিবে। কারা দিবে? কার্বনিল গ্রুপ। এখানে কার্বনিল গ্রুপ একটাই আছে, ইথানঅ্যালডিহাইড। তাহলে এটার স্ট্রাকচারটা কিরকম হবে দেখো তো, CH3 C ডবল বন্ড OH। বুঝা গেল? এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হবে, কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া সে দিবে, ইথানঅ্যালডিহাইড। ক্লিয়ার? পরবর্তীতে যাই। আচ্ছা দেখো, এটা একটা কি দেয়া আছে? এটা একটা দেয়া আছে অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড দেয়া আছে, এটা একটা কিটোন দেয়া আছে, কিটোন দেয়া আছে। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করার বিক্রিয়া কি? টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। তাহলে এখানে উত্তর কি হবে? ফেলিং দ্রবণ পরীক্ষা। সোজা কথা, মনে রাখবা। টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে, কিটোন বিক্রিয়া করে না। তদ্রূপ ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিন্তু কিটোন ফেলিং দ্রবণের সাথে কি করে না? বিক্রিয়া করে না। আমাদের উত্তর হবে কি? ফেলিং দ্রবণ। আশা করি এটাও বুঝতে পারলাম। পরবর্তীতে যাই। নিম্নের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম শো করবে বা আলোক সমানতা প্রদর্শন করবে? বোঝা গেল? এখন আলোক সমানতার শর্ত জানতে হবে। আলোক সমানতার 1 নাম্বার শর্ত কি বলতো? আলোক সমানতার 1 নাম্বার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কি বললাম? কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে 1 নাম্বার শর্ত। তারপর হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। কি বললাম? দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, প্রতিবিম্ব হইতে হবে। 3 নাম্বার ক্রাইটেরিয়া কি বলতো? 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে অসমাপতিত হইতে হবে। কি? দর্পণ প্রতিবিম্ব এবং অসমাপতিত হইতে হবে, সমাপতিত হইতে হবে। বুঝা গেল? এই হচ্ছে ক্রাইটেরিয়া। এখন দেখো এখানে কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকে, ABCD, তাকে কি বলা হয়? কাইরাল সেন্টার বলা হয়। বুঝা গেল? তাহলে এখানে যদি লক্ষ্য করো, এখানে দেখো একটা কার্বনের সাথে 4টা ভিন্ন ভিন্ন জিনিস কি আছে? দেখো আমি এই যে এটা নিয়ে যদি কথা বলি, দেখো এই যে এটা নিয়ে দেখো, লক্ষ্য করো, এটা আই থিঙ্ক উত্তর হয়ে যাবে। এই যে কার্বন একটা, এটার 4টা হাত, 4টা হাতে একটা কি আছে? CH3 আছে, CH3 আছে, একটা হাতে কি আছে? H আছে, একটা হাতে কি আছে? NH2 আছে, আরেকটা হাতে কি আছে? COOH আছে, COOH। তাহলে এটা একটা কি কাইরাল সেন্টার। তাহলে আলোক সমানতা প্রদর্শন করবে কে? এই যে এটা আলোক সমানতা প্রদর্শন করবে। বুঝতে পারলা? তাহলে শর্ত কি? কাইরাল সেন্টার থাকতে হবে,
দর্পণ এগুলো আগে তো মেন হচ্ছে কি কাইরাল সেন্টার, মেন টপিক কি আমার কাইরাল সেন্টার থাকা লাগবে। বোঝা গেল? চলে আসছে, বোঝা গেল? কাইরাল সেন্টার থাকা লাগবে। আশা করি এটাও তোমাদের বোঝা হলো। পরবর্তীতে যাও, এই বিক্রিয়াটা একটু লক্ষ্য, এটা তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গায় আসে, দুই জায়গায় আসে। একটু দেখো, লক্ষ্য করো, পারো কিনা, বুঝো কিনা। যা পড়েছিলাম তাও ভুলে গেছি, ক্লাসটা পেলাম না। কি বলছে? যা পড়েছিলাম তাও ভুলেছি, ক্লাসটাও পেলাম। এই ক্লাস তো থেকে যাবে, তোমরা করে ফেলবা ক্লাস, ক্লাস তো থেকে যাবে না, করে ফেলবা। ওয়েবসাইটেও থেকে যাবে, ইউটিউবে থেকে যাবে, আর লাইভে তো মানে রেকর্ড তো থেকে যাচ্ছে না, করে ফেলবো। দেখো, একটা বিক্রিয়া যে আছে, এটা একটা অ্যালডিহাইড গাঢ় বা কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আসে একটা প্রোডাক্ট তৈরি হয়। হ্যাঁ, এটা বলা আছে। মনে পড়ে কোন বিক্রিয়া? কার্বনিল গ্রুপের আমরা দুই ধরনের বিক্রিয়া শিখছিলাম, একটা শিখছিলাম কেনিজারো বিক্রিয়া, একটা শিখছিলাম অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। এটা কোন বিক্রিয়ার মতো মনে পড়তেছে? কেনিজারো রিঅ্যাকশন না? কেনিজারো রিঅ্যাকশন কি কি বলা হয়? একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। সেখানে কি হয়, একই যৌগের একবার জারণ ঘটে, একবার বিজারণ ঘটে। HCHO অ্যালডিহাইড, এটার একবার জারণ ঘটবে, একবার বিজারণ ঘটবে, অবশ্যই কিসের প্রেজেন্সে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে কি কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড। একবার যদি জারণ ঘটে, অ্যালডিহাইডকে জারণ করলে কি উৎপন্ন হয়? দেখো এই স্লাইডে পড়ে আসছি, কই গেল, দাঁড়াও দেখাচ্ছি। আজকে অনেকগুলো স্লাইড পড়ানো হয়েছে, তাই না? এই যে দেখো, এই স্লাইডটা দেখো, যদি অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইডকে যদি আমরা জারণ ঘটি, অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে কি পাবো? অ্যাসিড পাবো, তাই তো? অথবা অ্যালডিহাইড কিটোনকে যদি বিজারণ করি কি পাবো? অ্যালকোহল পাবো। এটাই তো অসামঞ্জস্য বিক্রিয়াকে একবার জারণ ঘটবে, একবার বিজারণ ঘটবে। সো এখন যদি আমরা ওই প্রশ্নের মধ্যে যাই, কই গেল রে জামাবত, এই যে পাইছি। তাহলে এটা হচ্ছে আমার বিকারক, এটার একবার জারণ ঘটবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড পাবো। তাহলে আমার একবার পাবো কি? ফর্মিক অ্যাসিড পাবো। কি পাবো? ফর্মিক অ্যাসিড পাবো, HCOOH। আরেকবার বিজারণ করলে কি পাবো বলো তো? অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাবো? অ্যালকোহল পাবো। কি অ্যালকোহল? মিথানল পাবো, CH3OH, CH3OH। তাহলে এই দুইটার উত্তর আমাদের উত্তর। তাহলে কি পাবো বলো তো? এই যে মিথানল আর হচ্ছে ফর্মিক অ্যাসিড, বুঝা গেল? মিথানল আর হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে যে বিক্রিয়ায় একবার একই যৌগের একবার জারণ ঘটবে, একবার বিজারণ ঘটবে, সেই সকল বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। আর কেনিজারো বিক্রিয়া একটা অসামঞ্জস্য বিক্রিয়া, একই যৌগের একবার জারণ ঘটবে, একবার বিজারণ ঘটবে। আরো কিছু ক্রাইটেরিয়া ছিল। কেনিজারো বিক্রিয়া কারা দিবে? আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তাহলে এই ফর্মালডিহাইডের কি বললাম, এক নম্বর শর্ত কি ছিল? আলফা হাইড্রোজেন থাকা যাবে না। মনে পড়ে এগুলা? আলফা হাইড্রোজেন থাকা যাবে না। আরেকটা শর্ত কি ছিল বলতো? কনসেন্ট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, বুঝে গেল? আর আলফা হাইড্রোজেন থাকা যাবে না এরকম আরেকটা যৌগের নাম বলতে পারবা? এই যে বেনজালডিহাইড, তারও কি নাই? আলফা হাইড্রোজেন নাই, সেও কি এই বিক্রিয়াটা অংশগ্রহণ করবে, একইভাবে অংশগ্রহণ করবে। আশা করি এটাও বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তীতে যাই। কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ। আর নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জকে কে আকর্ষণ করবে? পজিটিভ চার্জ। কিন্তু এখানে দেখো কোনো পজিটিভ চার্জ নাই, সবগুলো হচ্ছে লুইস অ্যাসিড, লুইস বেস দেয়া আছে। তাছাড়া একটা জিনিস মনে রাখতে হবে, লুইস অ্যাসিড কি করে বলতো? লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোড় কি করতে পারে? ত্যাগ করতে পারে। আর লুইস ক্ষার কি ইলেকট্রন জোড় গ্রহণ করতে, সরি, লুইস অ্যাসিড কি ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, আর লুইস ক্ষার কি ইলেকট্রন জোড় দিতে পারে। তাহলে আমার কি লাগবে? ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। কার আকর্ষণ থাকবে? ইলেকট্রনের প্রতি। যার যার ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি বেশি, সে কি হবে? লুইস অ্যাসিড হবে। তাহলে এখানে দেখেন তো, এই ফসফিন মানে তার লোন পেয়ার ইলেকট্রন আছে, সে একটা লুইস বেস। এখানে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা একটা লুইস বেস। অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন আছে, এটা একটা লুইস বেস। একমাত্র দেখেন বয়ফ্রেন্ড নাম্বার 3, তার কি কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, সে কি ইলেকট্রোফাইল। এরকম আরেকটা কি হইতে পারে? এরকম আরো হইতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও একটা কি ইলেকট্রোফাইল হইতে পারে। বোঝা গেল? বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলো পরবর্তীতে যাই। আচ্ছা, এটা সংকরণ বের করতে হবে। দেখো ডাবল বন্ড আছে, এটা কি হবে? sp2 হবে। এটা কি ডাবল বন্ড আছে, sp2 হবে। সিঙ্গেল বন্ড, এটা sp3 হবে। মানে সংকরণ কি হবে? sp2 এবং sp3 কই আছে দেখো তো? sp2 এবং হচ্ছে sp3, এই যে sp2 sp3, উত্তর হবে এটা।
sp2 sp3 এগুলো প্রথম একটা একদম প্রথমে এরকম একটা প্রশ্ন সলভ করছি এবং সেখানে একদম ভালো করে বুঝাইছি, একদম ভালো করে বুঝাইছি। আচ্ছা চলো পরবর্তীতে যাই। ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক কি কি করা হয়? ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণ করা হয়। তাহলে আমি অ্যালডিহাইড লাস্ট মানে আমরা অ্যালডিহাইড কিটোন পর্যন্ত রাখছি আজকে, কেমন? নেক্সট ক্লাস হচ্ছে এর পরবর্তীতে যাব, মানে আমাদের SN1 SN2 তারপর হচ্ছে মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ, তারপর হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন কেনিজারো রিঅ্যাকশন কিরকম সিকিউ টাইপ হয় এমসিকিউ প্রশ্ন ওগুলাতে যাব। আপাতত এইটুকুই রাখছি। তাহলে এটা তো আমরা জানি টলিন বিকারক আর ফেলিং দ্রবণ দিয়ে কি করা হয়? অ্যালডিহাইড কিটোন পার্থক্যকরণ করা হয়, এটা আমরা সবাই জানি। চলো পরবর্তীতে যাই। ইথাইল আয়োডাইডকে জলীয়, আচ্ছা এটা আবার 9 10 এর প্রশ্ন। 9 10 এর প্রশ্ন তাও বলা মানে এখনো ভুল করে, কারণ তখন এই জিনিসটা পড়ে নাই। একটা কি বলছে ইথাইল আয়োডাইড, একটা ইথাইল আয়োডাইড লিখি আমি, হ্যাঁ, মিথেন ইথেন CH2I, এই হচ্ছে ইথাইল আয়োডাইড। ওকে, ইথাইল আয়োডাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি জলীয়, একুয়াস দিলে কি উৎপন্ন হবে? উৎপাদ জানতে চাইছে। একই রিঅ্যাকশন এরকম আরেকটা হবে, দেখো CH3CH2I ইথাইল আয়োডাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি এটা অ্যালকোহলীয় নিলাম, কেমন? তাইলে কি উৎপন্ন হবে? দেখো মনে রাখবা, যদি আমি জল নিই মদ পাবো, আর মদ নিলে আমি অ্যালকিন পাবো, বুঝা গেল? জল নিলে কি পাবো? জল ফর মদ, জল নিলে পাবো মদ, এটা মনে রাখবা, শুধু আর কিছু মনে রাখা লাগবে না। তাহলে একুয়াস নিলাম, এখান থেকে আমি মদ পাবো বা অ্যালকোহল পাবো, তাহলে কি উৎপন্ন হবে? ইথানল তৈরি হবে, CH3CH2OH উৎপন্ন হবে। একই রিঅ্যাকশন এখানে হওয়ার কথা না, কিন্তু এখানে কি হয়ে যাবে? অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে খারাসের নীতি অনুযায়ী, বা কার নীতি মনে আছে? বিটা অপসারণ বিক্রিয়ার মতো। তাহলে এটা কিরকম হবে? এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, যেটা একটু ঢং করে লিখি আমি, CH2, এই Hটাকে নিচে দিলাম, এই H এই পটাশিয়ামকে নিয়ে কি তৈরি করবে? এই H আর এখানে হাইড্রোক্সিলকে নিয়ে কি তৈরি করবে? ওয়াটার তৈরি করবে। আর এই পটাশিয়াম এই আয়োডিনকে নিয়ে কি তৈরি করবে? পটাশিয়াম আয়োডাইড তৈরি করবে। আর এখানে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, তারা ডাবল বন্ড হয়ে যাবে, CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে, অ্যালকিন হয়ে যাবে, বুঝা গেল? এটা মনে রাখতে হবে, যেহেতু এটা একুয়াস জলীয় বলছে, তাহলে আমার ইথানল উৎপন্ন হবে, ইথানল। আর যদি এখানে জলীয় না বলতো, যদি বলতো অ্যালকোহলীয়, তাইলে আমার অ্যালকিন উৎপন্ন হইতো, তাইলে আমার অ্যালকিন উৎপন্ন হইতো। বুঝতে পেরেছেন? বুঝা গেল কি? এই বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝা গেছে। ওকে, আমরা চলেন পরবর্তী কোশ্চেন দেখি। চলেন আমরা পরবর্তী কোশ্চেন দেখি। সব শুধু সি 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 সি, কে বলছে এটা? অনেক, হ্যাঁ ভাই সবগুলো সি। কি যে হইলো একটা অবস্থা। মুক্ত শিকল কাঠামোযুক্ত গ্লুকোজে কয়টি সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাবে? এটা একটু আনসার করেন দেখি। সি 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 সি, মুক্ত শিকল একটা গ্লুকোজের কাঠামোতে কয়টা সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাবে? তাহলে গ্লুকোজের সংখ্যা কয় কার্বন? 6 কার্বন। তাহলে প্রথমে কি থাকবে? CHO, অ্যালডোস শর্করা যেহেতু, 3 4 5 6। এটা ডি গ্লুকোজ না গ্লুকোজ বলতে পারবেন? আপনি গ্লুকোজের স্ট্রাকচার আঁকতে পারেন? এই একটু আঁকায় বুঝায়, হ্যাঁ, অনেকে না আঁকতে পারতে পারেন। CHO, এক 2 3 4 5 CH2OH। যেহেতু আমার ফাংশনাল গ্রুপ হচ্ছে CHO, এখান থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4, এই কি হলো 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন ডি গ্লুকোজ আঁকাবো নাকি এল গ্লুকোজ আঁকাবো সেটা জানেন কিভাবে? যদি সর্বশেষ কার্বন না, এটা তো ফাংশনাল গ্রুপ, এটা আমার কি ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ থেকে নাম্বারিং করলে সর্বশেষ কার্বনের আগের কার্বনে যদি হাইড্রোক্সিল গ্রুপটা, কি বললাম, সর্বশেষ কার্বনের আগের কার্বনে যদি হাইড্রোক্সিল গ্রুপটা ডান পাশে থাকে সেটা হবে ডি গ্লুকোজ, আর যদি এই হাইড্রোক্সিল গ্রুপটা বাম পাশে থাকে সেটা কি হয়ে যাবে? এল গ্লুকোজ হয়ে যাবে, বুঝা গেল? তাহলে ডিএল আমরা জিনিসটা বুঝতে পারছি। যেহেতু আমি ডি গ্লুকোজ আঁকাবো, সেটা কি আঁকাবো? আমি ডান পাশে দিব, ডান পাশে দেব।
এখন ভাই বলবা যে ভাই গ্লুকোজের মধ্যে এই ওএসটা কি এরকম রোটেশন, একটা ডানে একটা বামে, একটা ডানে একটা বামে, এটা কিভাবে মনে রাখবে? এটা মনে রাখবে এইভাবে, এখান থেকে মনে রাখবেন ডান বাম ডান ডান, মনে রাখবা কি ডান বাম ডান ডান। দেখো ডান বাম ডান ডান, ডান বাম ডান ডান। প্রথমে কি লিখবা? সিএইচও দিবা, নিচে সিএইচ2এইচ দিবা, পরের থেকে ডান বাম ডান ডান, আর বাকিগুলা কি হয়ে যাবে? এইচ হয়ে যাবে, বাকিগুলা এইচ হয়ে যাবে। এই হচ্ছে আমার গ্লুকোজের স্ট্রাকচার। বোঝা গেল গ্লুকোজের স্ট্রাকচার। এখন বলছে কয়টা, কি লিখছে? ভয় ভালোই বোঝায়। কি লিখছে রে ভাই? বুঝছি, এই কি লিখছে ভাই? বুঝি না, এত মাথা কি যে হইলো কিছু বুঝি না। কি কমেন্ট করে এগুলা? জেবা আনিকা কি লিখছে? বুঝছি বুঝছি ভালোই বুঝান, ভালোই বুঝাই বলছে। আচ্ছা যাই হোক, দেখো এই এটা তো বোঝা গেল, এটা তো বোঝা গেল, তাই তো? এবার দেখো আমার প্রশ্ন কইছে কয়টা সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল কি? যার উভয় পাশে দুইটা কার্বন থাকবে। তাহলে দেখো এইটা কার্বন একটা, যার এই পাশে একটা আর আছে, বা মানে কার্বন আছে, সি আছে, এই পাশে একটা সি আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কয়টা? একটা দুইটা তিনটা চারটা, বা চারটা কাইরাল সেন্টার, চারটা কাইরাল সেন্টার আছে, চারটা। তাহলে উত্তর কি হবে বলতো? আমার 4 হবে, উত্তর হবে 4। যদি কাইরাল সেন্টার চারটা থাকে, কি বললাম? যদি কাইরাল সেন্টার চারটা থাকে তাহলে হচ্ছে তার সমাণু সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। কাইরাল সেন্টার চারটা থাকলে তার সমান হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। তাহলে গ্লুকোজের সমাণু সংখ্যা কয়টা? 16টা। এটাও মনে রাখতে হবে, গ্লুকোজের সমাণু সংখ্যা 16টা, এটাও মনে রাখতে হবে আপনাদের। হ্যাঁ, গ্লুকোজের সমাণু সংখ্যা 16টা, এটাও আপনাদের মনে রাখতে হবে। ভাইয়া বাংলিশের সমস্যা আছে, বাংলা টাইপ করি রে ভাই, তাই হয়তো। ওকে, এটা বলেন ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ইংলিশ এর একটা কোশ্চেন। প্রোডিউসড বাই দি হোমোলাইটিক scission of alpha bond produced by the heterolytic division, it's very unstable, number of proton and number of electron are equal in it। তাহলে কোনটি সঠিক নয় বলছে, তাই তো? তাহলে ফ্রি রেডিকেল কিসে তৈরি হয় বলো তো? ফ্রি রেডিকেল কি হেটারোলাইটিক ডিভিশনে তৈরি হয় না হোমোলাইটিক? কি বলছিলাম পড়াইছি একটু আগে, মনে আছে? তারা উত্তরটা দাগাই নেই, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার উত্তর। কেন এটা উত্তর? ফ্রি রেডিকেল যখন পড়াইছি একদম প্রথমে, দেখো একদম প্রথমে আজকে তোমাদেরকে ফ্রি রেডিকেল পড়াইছি। এই যে হচ্ছে ফ্রি রেডিকেল মুক্তমূলক, এই কই গেল? এই যে দেখো ফ্রি রেডিকেল কই পাইছিলাম, লক্ষ্য করো তো, এই যে সুষম বিভাজন কি পাই? ফ্রি রেডিকেল পাই, ফ্রি রেডিকেল মুক্তমূলক পাই। কিন্তু বিষম বিভাজনে কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বন আয়ন পাই। তাহলে সুষম ইংরেজি হচ্ছে হোমোলাইটিক ডিভিশন, আর বিষম ইংরেজি হচ্ছে হেটেরোলাইটিক ডিভিশন। বুঝা গেল? তাহলে আমার উত্তর কি হবে বলতো? উত্তর হবে সি, যেটা কি ছিল আমার? হেটেরোলাইটিক ডিভিশন ছিল। বলছে কোনটি সঠিক নয়, জানতে চাইছি কি কোনটি সঠিক নয়। তাহলে হেটেরোলাইটিক ডিভিশন, এটা কি সঠিক নয়। বুঝা গেল? পরবর্তীতে আসো, প্রতিস্থাপন বিক্রিয়া কোন কার্যকরী মূলকটি অর্থোপ্যারা ইন্ডিকেটর? এটা আমরা সবাই জানি, মিথাইল গ্রুপ। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে ক্লোরাইড গ্রুপটাও, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। পরবর্তীতে যাই, আর আছে কি? না নাই, ওটা দেখাবো না, ওইটা পরবর্তী ক্লাসে দেখাবো। SN1 SN2 আজকে দেখা। ইংরেজিতে দেখে স্বীকার করেছি পারবো না। ইংরেজিতে দেখে এসে স্বীকার করতে পারবো না ভাই, সহজ ছিল, তুমি একটু রিডিং দিলেই পারতা জিনিসটা। আচ্ছা, আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি মিনিমাম 4টা থেকে 5টা ক্লাস দেবো, কেমন? তো আজকের ক্লাসে হচ্ছে বেসিক পার্টটা নিয়ে হইলো, যে যে জিনিসগুলো বারবার পরীক্ষা আছে ওইরকম নিয়ে হইলো। নেক্সট দিন থেকে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে করব, এবং হচ্ছে সিকিউতে আরো যেরকম প্রশ্ন হইতে পারে ওগুলাও তোমাদেরকে দেখানো ট্রাই করব। বুঝতে পেরেছেন? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর ক্লাসের পিডিএফ হচ্ছে আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব, কেমন? যারা যারা পাবেন না নক করবেন, দিয়ে দিব। আসসালামু আলাইকুম।